স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো কাউন্সেলিং বা পরামর্শ দান। আজকের ক্লাসে আমরা কাউন্সেলিংয়ের কনসেপ্ট, ফিচার্স এবং টাইপ নিয়ে আলোচনা করব। সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। একটা ক্লাসে পুরো কাউন্সেলিং বা পরামর্শ দান শেষ করা সম্ভব নয়। এর জন্য আমি তোমাদেরকে 2-3টি ক্লাসের মধ্যে কাউন্সেলিং বা পরামর্শ দান শেষ করব। তোমরা সঙ্গে থেকো। আমি তোমাদের আগের ক্লাসে গাইডেন্স বা নির্দেশ করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এছাড়া আমি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে পার্সোনালিটি বিভিন্ন তত্ত্বগুলো, এছাড়া ইন্টেলিজেন্সের বিভিন্ন থিওরিগুলো, লার্নিংয়ের বিভিন্ন থিওরিগুলো পড়িয়ে দিয়েছি। এছাড়া সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো আমার পড়ানো হয়ে গেছে। এছাড়া ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুলের মধ্যে যে সমস্ত স্কুলগুলো অন্তর্ভুক্ত সেগুলো আমি পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকে পরামর্শদান বা কাউন্সেলিং। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। কাউন্সেলিং শব্দটি ইংরেজি টু কাউন্সিল থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হলো পরামর্শ দেওয়া। অর্থাৎ কাউন্সেলিং বা পরামর্শ দান এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে কোনো অভিজ্ঞতা বা দক্ষ ব্যক্তি অন্য কোনো ব্যক্তির প্রয়োজনে সমস্যার সাহায্য করে থাকেন। কাউন্সিলর তার পরামর্শ দানের মাধ্যমে কাউন্সেলিংকে তার পরিবেশের সঙ্গে মানিয়ে চলার পথ দেখায়। দুজন ব্যক্তি মুখোমুখি মতবিনিময় আলাপ আলোচনার মাধ্যমে কাউন্সিলর আয়না হয়ে ওঠে। এখানে কাউন্সিলিং তার নিজের মনের প্রতিবিম্ব দেখতে পায়। এই পারস্পরিক মানসিক সম্পর্কের মেলবন্ধনই কাউন্সেলিং প্রক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আমরা কি জানতে পারলাম? কাউন্সেলিং বা পরামর্শদাতা ইংরেজি টু কাউন্সিল থেকে নেওয়া হয়েছে। কাউন্সেলিং এমন একটি বিষয় যেখানে কোনো দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি অন্য কোনো ব্যক্তি মানে যে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে পরামর্শ দিয়ে থাকে। আমরা কি পড়েছিলাম? গাইডেন্স পড়ার সময় যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে নির্দেশনা দিয়ে থাকে, কিন্তু কাউন্সেলিং না, কাউন্সেলিং কোনো দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে যে সমস্যাগ্রস্ত আছে তাকে পরামর্শ দান বা কাউন্সেলিং দিয়ে থাকে। আশা করি বোঝা গেল। এরপর দেখে নিই কাউন্সেলিংয়ের যে সমস্ত ডেফিনেশন দিয়েছে, সংজ্ঞা দিয়েছে, সেগুলো একটু দেখে নিই। যেমন এরিকসন কি বলেছে, এরিকসন কাউন্সেলিং সম্বন্ধে কি বলেছে সেটা একটু দেখে নিই। এরিকসনের মতে পরামর্শ দান হলো ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক, যেখানে সমস্যাক্রান্ত একজন ব্যক্তি সাহায্যের জন্য অপর একজন ব্যক্তির কাছে যায়। কার্ল রজার্স কি বলেছেন? পরামর্শ দান বলতে বোঝায় একাধিক প্রত্যক্ষ সাক্ষাৎকার যার লক্ষ্য হলো ব্যক্তির মনোভাব আচরণ পরিবর্তনে সাহায্য করা। তাহলে আমরা কি জানতে পারলাম? কাউন্সেলিং এমন একটা বিষয় যেখানে কোনো পরামর্শদাতা কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন তার সাহায্যের জন্য কোনো ব্যক্তির কাছে, তখন তাকে কাউন্সেলিং বা কাউন্সিল দিয়ে থাকে। যে দেয় তাকে বলে কাউন্সিলার, আর যাকে দিচ্ছে তাকে বলে কাউন্সিল, পরামর্শদাতা আর পরামর্শগ্রাহিতা। তোমরা অনেক সময় পরামর্শগ্রাহিতাকে ক্লায়েন্টও বলা যায়, তোমরা এটা মনে রাখবে। তারপরে দেখে নি কি আছে। এবার আমরা ফিচার্সগুলো দেখবো, পরামর্শদানের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু দেখে নিই। এক নম্বর, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পরামর্শদাতা ধারাবাহিক ও সুশৃঙ্খলা পদ্ধতিতে পরামর্শগ্রাহিতার সমস্যার সমাধান করে থাকে। এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে নির্দিষ্ট সময়ের মাধ্যমে চলতে থাকে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। 2 নম্বর কি আছে? সমস্যা সমাধান
মূলক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় একজন অভিজ্ঞ ব্যক্তি, মানে অভিজ্ঞ ব্যক্তি বলতে হলো পরামর্শদাতা, একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি মানে পরামর্শগ্রাহিতা সমস্যাগুলি নির্দিষ্ট কৌশল অবলম্বনে সমস্যার সমাধান করে থাকে। আর 3 নম্বর কি আছে, সুসম্পর্ক স্থাপন করে। এখানে পরামর্শদাতা ও পরামর্শগ্রাহিতার মধ্যে সুসম্পর্ক স্থাপন করে, কারণ যখন পরামর্শদাতা পরামর্শগ্রাহিতাকে পরামর্শ দেয়, মানে যে সমস্যাগ্রস্ত আছে সেই ব্যক্তি প্রথমে কোনো কিছু বলতে থাকে না, তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করে, তারপর ধীরে ধীরে সেই ব্যক্তি তার সমস্যাগুলো পরামর্শদাতাকে বলতে শুরু করে, মানে এখানে একটি সুসম্পর্ক স্থাপন প্রথমে করে নেই। আশা করি বোঝা গেল। এরপর পয়েন্ট দেখে নিই। এরপর পয়েন্ট হলো বন্ধুত্ব স্থাপন, মানে তাদের সঙ্গে মানে পরামর্শদাতা পরামর্শগ্রাহিতার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে, মানে বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মাধ্যমে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা হয়। 5 নম্বর হলো প্রত্যক্ষ প্রক্রিয়া। প্রত্যক্ষ প্রক্রিয়া বলা হয়েছে কেন, এখানে প্রত্যক্ষভাবে মানে মুখোমুখি আলাপ আলোচনা চলে, এই জন্য এটাকে বলা হয় প্রত্যক্ষ প্রক্রিয়া। আর 6 নম্বর হলো প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির উপস্থিত। এই যে পরামর্শ দেয়, যে পরামর্শদাতা একজন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ব্যক্তি, পরামর্শগ্রাহিতা মানে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধান করে, এই জন্য পরামর্শদাতাকে একদম প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি হতে হবে। তাহলে আমরা কী কী বৈশিষ্ট্য দেখলাম, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া মানে কন্টিনিউয়াস প্রসেস, সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া, একটা সুসম্পর্ক স্থাপন করে, তাদের পরামর্শদাতা পরামর্শগ্রাহিতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, এটা একটা প্রত্যক্ষ প্রক্রিয়া। আর 6 নম্বর হলো প্রশিক্ষণ প্রক্রিয়া ব্যক্তির উপস্থাপন থাকে। আশা করি বোঝা গেল। এরপর আমরা দেখব প্রিন্সিপাল অফ দ্য কাউন্সিলিং, মানে পরামর্শদানের যে নীতিগুলো আছে সেই নীতিগুলো কি কি এবার একটু দেখে নিই। 1 নম্বর হলো যোগ্যতা নীতি। গ্রহণযোগ্যতা নীতি বলতে কি বোঝায়, পরামর্শদাতা মানে যে পরামর্শ দিচ্ছে মানে আর যে সমস্যাগ্রস্ত সেই ব্যক্তি, মানে পরামর্শদাতার যে সমস্ত বিষয়ে পরামর্শ দিচ্ছে সেইটি সমস্যাগ্রস্ত ব্যক্তি যাতে গ্রহণ করে সেটির উপর গুরুত্ব দিতে হবে। 2 নম্বর কি আছে, চাহিদা নীতি বলতে কি বোঝায়, পরামর্শদাতার প্রধান উদ্দেশ্যই হলো ব্যক্তির চাহিদা তৃপ্তি করা, এই জন্য পরামর্শদাতা যাবতীয় কর্মসূচি ব্যক্তির চাহিদাকে কেন্দ্র করে পরিচালিত হবে। 3 নম্বর কি আছে, ব্যক্তির স্বতন্ত্র নীতি, এটা ভুল আছে, ব্যক্তির স্বতন্ত্র নীতি। এই যে পরামর্শ মানে সমস্যাগ্রস্ত ব্যক্তি যাতে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে বা নিজের অসুবিধাগুলো বলতে পারে, এই জন্য স্বতন্ত্র নীতি গ্রহণ করতে হবে। 4 নম্বর কি আছে, সহযোগিতা নীতি। এই যে পরামর্শদাতা ও পরামর্শগ্রাহিতার মাধ্যমে সহযোগিতা মানে দুজনের মধ্যে কথোপকথন বা সহযোগিতা, মানে তাদের মধ্যে সহযোগিতার মাধ্যমে তাদের বক্তব্যগুলো মানে পরামর্শদাতা সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাগুলো শুনবে, মানে সহযোগিতা নীতি গ্রহণ করতে হবে। আর 5 নম্বর কি আছে, 5 নম্বর হলো স্বাধীনতা নীতি কি বলতে বোঝায়, কি বলে, পরামর্শদাতা যাবতীয় ব্যক্তির স্বাধীন মতামত গুরুত্ব প্রদান করে থাকে, ব্যক্তি যাতে স্বাধীনভাবে তার বক্তব্য প্রকাশ করতে সেই জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আর 6 নম্বর কি আছে, মিথস্ক্রিয়া নীতি মানে মানে ইন্টারাকশন। এই পরামর্শদাতা ও পরামর্শগ্রাহিতার মধ্যে মানে মিথস্ক্রিয়াটা মানে ঠিক ভালোভাবে চলে সেদিকে নজর রাখতে হবে। আর লাস্ট পয়েন্ট কি আছে, সিদ্ধান্ত গ্রহণের নীতিটা কি, সিদ্ধান্ত গ্রহণের নীতি হলো মানে কোনো বিষয়ে যখন কোনো তার ক্ষমতা অধিকার দুর্বল বা চিহ্নিতকরণের সিদ্ধান্তগুলি মানে গ্রহণ করতে পারে সেদিকে সাহায্য করে, মানে মানে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার যে ক্ষমতাগুলো আছে বা কোনো দুর্বল দিকগুলো সেগুলোকে চিহ্নিত করা, সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, এর জন্য সিদ্ধান্ত গ্রহণ নীতি গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম মানে পরামর্শদানের নীতিগুলো কি কি, একটা হলো সিদ্ধান্ত গ্রহণের নীতি, তারপরে ব্যক্তিগত চাহিদার নীতি, 3 নম্বর হলো ব্যক্তি স্বতন্ত্রের নীতি, সহযোগিতার নীতি, স্বাধীনতার নীতি, মিথস্ক্রিয়ার নীতি আর সিদ্ধান্ত গ্রহণের নীতি। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখে নিই পরামর্শদানের যে শ্রেণী বিভাগ মানে ক্লাসিফিকেশন করা আছে, যে 3 ভাগে ভাগ করেছে সেই ভাগগুলো দেখে নিই। এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ সাধারণত এখান থেকে পরীক্ষাতে মানে কাউন্সিলিংয়ে যদি কোশ্চেন পড়ে তো এই যে টাইপগুলো আছে এই টাইপগুলো থেকে কোশ্চেন পড়ে, তোমরা একটু দেখে নাও। এখানে যে পরামর্শ দানের যে শ্রেণী বিভাগ করা আছে এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি, ভাগগুলো একটু দেখে নিই। এটা হলো প্রত্যক্ষ পরামর্শদান মানে ডাইরেক্ট কাউন্সিলিং, অপ্রত্যক্ষ পরামর্শদান বা নন ডাইরেক্ট কাউন্সিলিং, আর ঐচ্ছিক বা সমন্বয় পরামর্শদান এক্লেক্টিভ, এটা কাউন্সিলিং হবে।
কাউন্সিলিং, ইলেকট্রিক কাউন্সিলিং। তাহলে কি হচ্ছে, পরামর্শদানকে 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রত্যক্ষ পরামর্শদান, অপ্রত্যক্ষ পরামর্শদান আর ঐচ্ছিক বা সমন্বয় পরামর্শদান, মানে ডাইরেক্ট কাউন্সিলিং, নন ডাইরেক্ট কাউন্সিলিং আর ইলেকট্রিক কাউন্সিলিং। আজকের ক্লাসে আমরা ডাইরেক্ট কাউন্সিলিংটা পড়বো এবং নেক্সট ক্লাসে আমরা অপ্রত্যক্ষ পরামর্শদান বা নন ডাইরেক্ট কাউন্সিলিং অ্যান্ড ইলেকট্রিক কাউন্সিলিং বা ঐচ্ছিক কাউন্সিলিং পড়বো। তাহলে শুরু করা যায় প্রত্যক্ষ পরামর্শদান। প্রত্যক্ষ পরামর্শদান মানে ডাইরেক্ট কাউন্সিলিং। যে পরামর্শদানে পরামর্শদাতা পরামর্শগ্রাহিতা অপেক্ষা তার সমস্যার উপর বেশি গুরুত্ব আরোপ করে তাকে বলে প্রত্যক্ষ পরামর্শদান। মানে প্রত্যক্ষ পরামর্শকে এখানে পরামর্শদাতা পরামর্শগ্রাহিতার যে সমস্যার উপরই বেশি গুরুত্ব আরোপ করে, এই জন্য এই পরামর্শদানকে বলা হয় প্রত্যক্ষ পরামর্শ বা ডাইরেক্ট কাউন্সিলিং। এই প্রত্যক্ষ পরামর্শ দিয়েছেন কে? প্রত্যক্ষ পরামর্শ দিয়েছেন E.G. উইলসন। তোমরা এটা মনে রাখবে, প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা হলো E.G. উইলসন। এবার আমরা দেখে নিই বৈশিষ্ট্যগুলো কি? প্রত্যক্ষ পরামর্শদানে সুপরিচালিতভাবে পরিচালিত হয়। এর মধ্যে থাকে পরামর্শগ্রাহিতার অস্বাভাবিক আচরণগুলি বিশ্লেষণ, সমস্যার গুরুত্ব, অবস্থান নির্ণয় এবং সমস্যা প্রতিকার কিভাবে করা যাবে তার বিস্তারিত আলোচনা। 2 নম্বর কি আছে? এই পদ্ধতি সমর্থনগণ বলেন যে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত পরামর্শদাতা পরামর্শগ্রাহিতা সমস্যা অনুধাবন ও সমস্যার উপযুক্ত ব্যক্তি। 3 নম্বর পয়েন্ট দেখে নিই। 3 নম্বর হলো, এইরূপ পরামর্শদানে পরামর্শদাতায় সিদ্ধান্ত গ্রহণের প্রধান ভূমিকা নেয় থাকে, তিনি সমস্যা সমাধানে পথ নির্দেশন করেন। আর 4 নম্বর কি? পরামর্শদাতা এখানে পরামর্শগ্রাহিতার প্রতিক্রিয়া অনুধাবন অপেক্ষা বৌদ্ধিক দিকটি গুরুত্ব দেয়। তাহলে আমরা কি জানতে পারলাম? প্রত্যক্ষ পরামর্শদানটা হলো প্রত্যক্ষ পরামর্শদানে পরামর্শদাতায় মানে পরামর্শগ্রাহিতা মানে সমস্যাগ্রস্ত ব্যক্তি যে বিষয়ে সমস্যা সেটাকে বেশি গুরুত্ব দেয়। এখানে পরামর্শদাতায় কে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়। এখানে পরামর্শদাতা মানে পরামর্শগ্রাহিতার বক্তব্য অত গুরুত্ব দেয় না। এখানে পরামর্শদাতায় ঠিক করে কীরকম পরামর্শ দেবে, মানে পরামর্শের বিষয় কি হবে, এই সমস্ত বিষয় প্রত্যক্ষ পরামর্শদাতায় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি বোঝা গেল। মানে প্রত্যক্ষ পরামর্শদাতার ভূমিকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবার আমরা দেখে দিই প্রত্যক্ষ পরামর্শ যে স্তরগুলো আছে সেই স্তরগুলো একটু দেখে নিই। এখানে দেখো প্রত্যক্ষ পরামর্শ 6টা স্তর আছে। কি কি করা হয়? অ্যানালিসিস, সিনথেটিক, ডায়াগনস্টিক, প্রোগনোসিস, ফলো আপ এবং কাউন্সিলিং। কাউন্সিলিং তারপর ফলো আপ, এটা একটু ভুল আছে, এটা কাউন্সিলিং হবে। কাউন্সিলিং তারপর ফলো আপ আছে, এটা একটু ভুল আছে। 1 মিনিট। এটা হবে অ্যানালিসিস, সিনথেটিক্স, ডায়াগনস্টিক, প্রোগনোসিস, কাউন্সিলিং, তারপর ফলো আপ। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 আর এটা 6। ফলো আপ হবে 6। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো প্রত্যক্ষ পরামর্শের যে স্তরগুলো। এখান থেকে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন পড়ে প্রত্যক্ষ পরামর্শের স্তরগুলো কি। প্রত্যক্ষ পরামর্শের স্তরগুলো কি? অ্যানালিসিস, সিনথেটিক্স, ডায়াগনস্টিক, প্রোগনোসিস, কাউন্সিলিং এবং ফলো আপ। ফলো আপটা হবে লাস্ট হবে, এটার সিকোয়েন্স একটু ভুল আছে। এরপর আমরা দেখে নিই এই যে 6টা স্তর আছে সেই 6টা স্তরগুলোকে এবার একটু একটু করে দেখে নিই। প্রথমে কি হচ্ছে? অ্যানালিসিস। অ্যানালিসিস মানে বিশ্লেষণ। বিশ্লেষণ কি? পরামর্শগ্রাহিতার জানার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়, মানে অভিক্ষা, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ। এই যে ব্যক্তি মানে যে ব্যক্তির সমস্যাগ্রস্ত সেই ব্যক্তি মানে কীভাবে মানে কাউন্সিলিং করা হবে তার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়। মানে কোন পদ্ধতি অবলম্বন করে এই জন্য বিশ্লেষণ বা অ্যানালিসিস করা হয়। এই জন্য অভিক্ষা পদ্ধতি গ্রহণ করতে পারে বা সাক্ষাৎকার মানে ইন্টারভিউর মাধ্যমে মানে অবজারভেশনের মাধ্যমে সেই সমস্ত বিষয়কে গ্রহণ করে, এটাকে বলে বিশ্লেষণ। 2 নম্বর কি আছে? সংশ্লেষণ। সিনথেসিস কি? গৃহীত তথ্যগুলি এমনভাবে বিন্যাস করবে যাতে শিক্ষার্থী মানে ক্ষমতা, দুর্বলতা, অভিযোজন ক্ষমতা, ব্যর্থতা, দায়িত্ব সম্পর্কে সুনির্দিষ্ট চিত্র পাওয়া যায়। এবার যে পদ্ধতি মানে যে সমস্ত পদ্ধতি গ্রহণ করলাম মানে অভিক্ষা বা সাক্ষাৎকার বা পর্যবেক্ষণ সেগুলির মাধ্যমে তার দুর্বলতা বা ব্যর্থতা বা কোন বিষয়ে সক্ষম সেই বিষয়গুলো সংশ্লেষণ করা হয়। প্রথমটা হয় বিশ্লেষণ মানে অ্যানালিসিস, তারপরে হচ্ছে সংশ্লেষণ মানে সিনথেসিস করা হয়। তারপর রোগ নির্ণয় কি করা হচ্ছে? রোগ নির্ণয় করা হচ্ছে
এই স্তরে গৃহীত তথ্যের ভিত্তিতে সমস্যার কারণ চিহ্নিত করা হয়। রোগ নির্ণয় কি? রোগ নির্ণয় মানে ডায়াগনোস কি হচ্ছে? এই কোন পদ্ধতি গ্রহণ করা হবে তার কারণটা নির্ণয় করা হচ্ছে, মানে ডায়াগনোস করা হয়, মানে চিহ্নিত করা হচ্ছে। এই যে আমরা কি পড়লাম, প্রথমে পড়লাম কি বিশ্লেষণে, কি বললাম অভিজ্ঞা, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ। এই যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করবেন, এই পদ্ধতিগুলো মানে কোন পদ্ধতি গ্রহণ করা হবে সেটা একটা ডায়াগনোস করা হয় বা রোগ নির্ণয় করা হয়। আর 4 নম্বর কি আছে? 4 নম্বর হলো পূর্বাভাস মানে হলো প্রগনোসিস বলতে কি বোঝায়? প্রগনোসিস বা পূর্বাভাসে কি হয়? সমস্যা প্রতিকার না হলে ভবিষ্যতে কি হতে হবে সেই সম্পর্কে ধারণা। প্রগনোসিস মানে হলো কোনো বিষয়ে ধারণা করে, পূর্ব অভিজ্ঞতা, মানে যদি সেই মানে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা যদি সমাধান না হয় তাহলে কি হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা করাকে বলা হয় পূর্বাভাস। তারপর মেন জিনিস হলো পরামর্শ, মানে কাউন্সিলিং করতে শুরু হলো। এখানে কি হয়? পরামর্শ গ্রাহ্যতার কিছু প্রশ্ন উত্তর দিতে হয়। এই যে পরামর্শ গ্রাহ্যতা কি কোনো মানে প্রশ্ন করতে, তার মাধ্যমে তার পরামর্শ মানে সমস্যাগ্রস্ত ব্যক্তি বা পরামর্শ গ্রাহ্যতারা সেই উত্তর দিচ্ছে কি সেগুলো দেখা হয়, মানে এটাই হলো কাউন্সিলিং করলো। তারপরে কি ফলো আপ করা বা অনুসরণ করা কি হয়? পরামর্শদাতা কার্যকরের লক্ষ্য রাখা বা পুনরায় ব্যক্তি যাবতীয় সমস্যা সংক্রান্ত না হওয়ার ব্যবস্থা করা। মানে ফলো আপ কি? মানে কোনো ব্যক্তিকে পরামর্শ দেওয়া হলো, তারপরে সেই তার ফল কি আসলো সেটাকে ফলো আপ করা, মানে সেটাকে বলা এই পরামর্শ দেওয়া হচ্ছে, এর মাধ্যমে এই হয়েছে, এটাকে বলা হয় ফলো আপ করা। তাহলে আমরা কি জানতে পারলাম? অ্যানালিসিস মানে যে পদ্ধতির মাধ্যমে, যে পদ্ধতি মানে ডায়েট কাউন্সিলিং বা প্রত্যক্ষ পরামর্শ দান, যে পদ্ধতির মাধ্যমে সেগুলো কি? বিশ্লেষণ, সংশ্লেষণ, রোগ নির্ণয়, পূর্বাভাস, পরামর্শদান আর অনুধাবন। তোমরা এটা সিকোয়েন্সই মনে রাখবে, পরীক্ষাতে অনেক সময় এটা সিকোয়েন্সই পড়ে। বিশ্লেষণ সংশ্লেষ যেমন অ্যানালিসিস, সিনথেসিস, ডায়াগনোসিস, প্রগনোসিস, কাউন্সিলিং অ্যান্ড ফলো আপ হলো লাস্টে। এখানে যখন দেওয়া আছে, এখানে এটা একটু ভুল আছে, এটা কাউন্সিলিং হবে, তারপর এটা ফলো আপ হবে। আশা করি বোঝা গেল। এটা তোমরা এই সিকোয়েন্সি অনুযায়ী মনে করবে, যেমন বিশ্লেষণ, সংশ্লেষণ, রোগ নির্ণয়, পূর্বাভাস, পরামর্শদান আর অনুসরণ। এটা পরীক্ষায় খুব পড়ে, এটা তোমরা ভালো করে মনে রাখবে। এরপরে দেখে নিই কি আছে। এবার আমরা পরামর্শদানের যে সুবিধা অসুবিধা আছে সেগুলো একটু দেখে নেব। প্রত্যক্ষ পরামর্শের এই সুবিধাগুলো কি? 1 নম্বর হলো সময় কম লাগে, কারণ এই কৌশল পরামর্শদাতা কেন্দ্রিক। যেহেতু পরামর্শদাতা সব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু পরামর্শ গ্রাহ্যতার বিষয়কে অত বেশি গুরুত্ব দেয় না, এই জন্য এখানে সময় কম লাগে, এটা একটা বড় সুবিধা। 2 নম্বর সুবিধা হলো সমস্যাগ্রস্ত ব্যক্তি অপেক্ষা বেশি গুরুত্ব দেয়, এখানে সমস্যাকে বেশি গুরুত্ব আরোপ করা হয়। আর 3 নম্বর হলো এটি নির্দেশদানমূলক বিষয়, মানে একটি গাইডেন্সের মতো কাজ করে। এটা হলো সুবিধা। আর অসুবিধাগুলো কি? অসুবিধার মধ্যে হলো পরামর্শ গ্রাহ্যতা তার ইচ্ছা অনিচ্ছার বেশি গুরুত্ব দিয়ে থাকে, মানে কি এখানে পরামর্শদাতার যে ইচ্ছা অনিচ্ছা সেই বিষয়কে গুরুত্ব দেয় না, এটা একটা অসুবিধার মধ্যে পড়ছে। 2 নম্বর হলো পরামর্শ গ্রাহ্যতার ক্ষমতার উপর আস্থা রাখা হয় না, যে পরামর্শ গ্রাহ্যতা মানে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার আস্থার উপর গুরুত্ব দেয়, পরামর্শ গ্রাহ্যতাই ঠিক করে যে কীরকম পরামর্শ দেবে, কী বিষয় করাবে সেই বিষয়ে গুরুত্ব দেয়। আর পক্ষবিক সমস্যার সমাধান করে, মানে পরামর্শ গ্রাহ্যতা মানে সমস্যাগ্রস্ত ব্যক্তির মানে ইমোশনাল বিষয়টিকে গুরুত্ব দেয় না, এগুলো হলো তার অসুবিধা। তাহলে আমরা কি জানতে পারলাম অসুবিধার মধ্যে? এখানে পরামর্শ গ্রাহ্যতার মানে ইচ্ছা অনিচ্ছায় গুরুত্ব দেয় না, পরামর্শ গ্রাহ্যতা নিজের ইচ্ছা মতো পরামর্শ দিয়ে থাকে, পরামর্শদাতার ইমোশনাল বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয় না। আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি পড়লাম? তাহলে আমাদের ডায়েট কাউন্সিল মানে প্রত্যক্ষ পরামর্শ শেষ হলো। তাহলে আমরা কি পড়লাম? প্রত্যক্ষ পরামর্শের মধ্যে কি পড়লাম? প্রত্যক্ষ পরামর্শ কাকে বলে? প্রত্যক্ষ পরামর্শ জিনিসটা হলো এখানে পরামর্শদাতা মানে কাউন্সিলার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কাউন্সিলার মানে সমস্যাগ্রস্ত ব্যক্তির বিষয়ে গুরুত্ব দেয়, যে বিষয়ে সমস্যা সেটা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, একে বলা হয় প্রত্যক্ষ পরামর্শ বা ডায়েট কাউন্সিলিং। ডায়েট কাউন্সিলিংয়ের মধ্যে আমরা এই যে সিকোয়েন্সি আছে, যে স্তরগুলো আছে, এটা খুব ভালো করে পড়বে, যেমন অ্যানালিসিস, সিনথেসিস, ডায়াগনোসিস, প্রগনোসিস অ্যান্ড কাউন্সিলিং ফলো আপ, এই যে ভাগগুলো আছে সেটা তোমরা ভালো করে পড়বে। আর যে সুবিধা অসুবিধা আছে এগুলো দেখবে। আর তাছাড়া যে কাউন্সিলিং কাকে বলে, কাউন্সিলিংয়ের বৈশিষ্ট্য, এগুলো একটু দেখে নেবে। আর সাধারণত টাইপগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন পড়ে। নেক্সট ক্লাসে আমরা অপ্রত্যক্ষ পরামর্শদান আর ঐচ্ছিক পরামর্শদান এই দুটো পড়ব। আর আমার ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা বলবে, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। ধন্যবাদ।